আর এবার একটু বীরভূমের দিকে নজর রাখবো, কারণ লোকসভা ভোটের ফল প্রকাশের পরই বিজেপিতে ভাঙন দেখা যাচ্ছে। বীরভূমের সিউড়ির করিদ্ধা গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হলো বিজেপি ছেড়ে তৃণমূলে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং পঞ্চায়েত সদস্যরা যোগ দিয়েছেন। সুপ্রতিম রয়েছেন, আরো বিস্তারিত জানাবেন সুপ্রতিম। একদমই দেখো, বীরভূমের যে করিদ্ধা গ্রাম পঞ্চায়েত তা কিন্তু এক প্রকার তৃণমূল দখল করলো। তার কারণ হচ্ছে, যখন পঞ্চায়েত বোর্ড গঠন হয়েছিল 17 আসনের এই করিদ্ধা গ্রাম পঞ্চায়েত, সেখানে তখন বিজেপির আসন সংখ্যা ছিল 9টা, তৃণমূলের ছিল 8টা। এবং এরপরে এই যে লোকসভা নির্বাচন এবং সেই নির্বাচনের ফলাফলের পরেই কিন্তু বিজেপিতে ভাঙন ধরেছে। অর্থাৎ এই করিদ্ধা গ্রাম পঞ্চায়েতের যিনি উপপ্রধান এবং একজন মেম্বার, অর্থাৎ দুজন তৃণমূলের সদস্য, বিজেপির সদস্য, তারা কিন্তু তৃণমূলে যোগদান করলো। তারপরে এখন তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে যাওয়া 10 জন আর বিজেপি দাঁড়ালো 7 জন। এবং যেটা আমরা তৃণমূলের দলীয় সূত্রে জানতে পেরেছি, যেহেতু 2.5 বছর আগে নতুন করে যেহেতু বোর্ড তৈরি হয়েছে, কোনো অনাস্থা প্রস্তাব আনানো যাবে না 2.5 বছরের আগে, তারা কিন্তু খুব শীঘ্রই সেটা স্থানীয় যে বিডিও অফিস রয়েছে সেখানে তারা অনাস্থা প্রস্তাবের জন্য আবেদন করবেন। এবং আজকে যে এই যোগদান হলো, সেই যোগদান কিন্তু সিউড়ি জেলা তৃণমূল পার্টি অফিসে হলো এবং সেখানে কিন্তু তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী। এবং এরপরে কিন্তু বিজেপি যেটা বলেছে যে তারা সেখানে গিয়েছে, কিন্তু তারা আবারও বিজেপিতে ফিরে আসবে। যদিও তৃণমূলের সূত্রে জানা গেছে যে এই করিদ্ধা যে গ্রাম পঞ্চায়েত সেটা কিন্তু তৃণমূল দখল করেছে এবং সেই মতেই কিন্তু কাজকর্ম চলবে সেখানে। ধন্যবাদ সুপ্রতিম। 10 জন মেম্বার হলো আর ওদের হলো 7 জন। তার মানে করিদ্ধা অঞ্চল আজ থেকে তৃণমূল কংগ্রেস পরিচালিত হবে। নিশ্চয়ই আমরা জানাবো, কয়েকদিনের মধ্যে দেখবেন প্রধানও দরখাস্ত করবে। স্বইচ্ছায় যারা আসতে চায় তাদেরকে নিশ্চয়ই আমরা নেবো। পঞ্চায়েতকে উন্নয়ন করতে চাই, এতদিন থেকে উন্নয়ন হয়নি, সেভাবে উন্নয়ন হয়নি, এবার আমরা উন্নয়ন করতে চাই। বিজেপিতে মানুষের কাজ করতে একটু অসুবিধা হচ্ছিল, সেই জন্য আমরা আমাকে মানুষ ভোট দিয়ে দিয়েছিল, সেই কাজটা আমি করাতে পারছিলাম না। 1 বছর ধরে হয়ে গেল। আমি তো বিজেপির উপপ্রধানকে জানিয়েছিলাম, সেই তো কাজ করাতে পারছি না। আমাকে আজকে জয়েন করে দিলাম। ভোটে হারায় জল বন্ধ। 24-এ ব্যান্ডেলের পঞ্চায়েতে তৃণমূলের হার হয়। জলের কল খুলে নেওয়ার অভিযোগের পর জলের লাইন কাটতে গেলে বাধা দেওয়া হয়। ডানলপের শ্রমিক মহল্লায় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। যদিও তৃণমূল বিধায়ক তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন। আরো বিস্তারিত জানবো সোমনাথ আমাদের প্রতিনিধির কাছ থেকে। সোমনাথ, ভোটে হেরে যাওয়া মানে জলের কল খুলে নেওয়া, এই ধরনের সমস্ত যা কিছু পরিষেবা দেওয়া সেগুলো বন্ধ করে দেওয়া, কি অভিযোগ উঠছে? দেখো, শাহগঞ্জ ডাল্লাপের যে কোয়ার্টার আছে, ডাল্লাপ কোয়ার্টারে দীর্ঘদিন ধরে তারা তাদের জলের সংকট নিয়ে, দীর্ঘদিন ধরে তারা জলের সমস্যা নিয়ে বারবার জানিয়েছে। কিন্তু লোকসভার নির্বাচনের আগেই চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সেখানে যায় এবং প্রচারে, রচনা বন্দ্যোপাধ্যায় প্রচারে গিয়ে তারা ক্ষোভে তারা জানায় বিধায়ককে দীর্ঘদিনের জলের সমস্যা। তারপরেই চুঁচুড়া বিধানসভা বিধায়ক যে বিধায়ক আছেন অসিত মজুমদার, তিনি বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধানকে ফোন করেন এবং যে মেন লাইন আছে সেই মেন লাইন থেকে ওখানে একটা কলের ব্যবস্থা করে দেয়। ভোটের 10 দিন আগে কলের ব্যবস্থা করে দেয়। তারপরেই এই যে চুঁচুড়া বিধানসভায় ভোটের ফলাফল খারাপ হয়, তারপরেই দেখা যায় যে ব্যান্ডেল পঞ্চায়েত থেকে আজকে লোক পাঠানো হয় যে কলের লাইনটি বন্ধ করে দেওয়ার জন্য। কলের লাইনটি বন্ধ করে দিয়ে যখন লোক আসে, কলের মিস্ত্রি আসে, তাকে দেখে বিক্ষোভ দেখায় যে স্থানীয় যারা কোয়ার্টারের শ্রমিকের পরিবার রয়েছে, তারা বলে যে আমরা জল কোত্থেকে পাবো যদি কলের লাইন, এটা কি ভোটের জন্য শুধু জলটা দেওয়া হয়েছিল? তারপরে তারা কলের মিস্ত্রি যারা এসেছে তাদেরকে আটকে রেখে বিক্ষোভ দেখায়। তারপরে সেখান থেকে মিস্ত্রিরা পঞ্চায়েতের দিকে রওনা দেয়। তারপরেই তারা ওখানে বিক্ষোভ করে যে এই যে ভোটের জন্য যে আমাদের জল দেওয়া হয়েছে, ভোট মিটতে ভোটের ফলাফল, এই যে তারা অভিযোগ করে যে আমাদের যে বুথ আছে 4টি বুথে ফলাফল তৃণমূলের খারাপ হয়েছে, তার জন্য আমাদের কলের লাইন বন্ধ করে দেবে। এ কি ধরনের মানবিকতা যে জল বন্ধ করে দিচ্ছে? জলের অপর নাম জীবন। সেই জল একটু জলের জন্য তীব্র গরমে সোমনাথ পঞ্চায়েত প্রধানকে, পঞ্চায়েত প্রধান বিধায়ক জানাচ্ছে এই বিষয়ে তার জানা নেই। পঞ্চায়েতের প্রধান জানাচ্ছেন বিধায়ক বলবেন। এবং আমরা বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, ওনার সাথেও আমরা কথা বলি। উনি বলেন যে ভোট দেয়নি বা ভোট অনেক রকম রয়েছে, বিজেপি কর্মী রয়েছে তারা ভোট দেয়নি বা এরকম আছে, তারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে।
এটা আমাদের জানা নেই যে এই জল বন্ধ করে দেবে। আমরা ওখানে শ্রমিকদের সমস্যার জন্য আমরা তাদেরকে জল দিয়েছিলাম, কিন্তু এই যে জল বন্ধ করে দেবে এটা যদি বলে থাকে তাহলে খুব বিষয়টা খারাপ করেছে। সেদিকে আমাদের নজর থাকবে অবশ্যই। অনেক ধন্যবাদ সোমনাথ। এখানে পাইপের কলটা লাগিয়েছে, সেটা নিয়ে যাচ্ছে। ভোটের আগে লাগিয়েছিল, এখন তো আর দিচ্ছে না, এখন নিয়ে যেতে চাইছে। মানে ভোটের আগে সব দেবে আর তারপর ভোট শেষ হয়ে যাওয়ার পর সব নিয়ে চলে যাবে। এটা কি মেনে নেওয়া যায়? কিছুতেই মেনে নেওয়া যায় না। আমরা অনেক কষ্টে 5 বছর পর পঞ্চায়েতে একটা নল জল পেলাম, সেটাকে সামনে রেখে এখন যদি বলা হয় মেয়েদের জল দেওয়া হবে না, এখান থেকে ভোটে জেতেনি, তো ভোটে জেতেনি বিধানসভা লোকসভা ম্যাটার না। আমাদের মস্টমশাই হচ্ছে এখানকার ইলেক্টেড পার্সন, ইনি 9 মাসের মধ্যে অনেক কাজ করেছেন এবং তাকে কাজ করতে দেওয়া হোক। খুব দুর্ভাগ্যের সঙ্গে বলতে হচ্ছে, শুধু কেবল ভোটের জন্য আজকে এই কলের লাইনটা বিধায়ক মশাই বসিয়েছিল। এখন দেখা যাচ্ছে যেহেতু ওই জায়গা থেকে বিজেপি লিড দিয়েছে, তৃণমূলকে ওখানে ভোট দেয়নি ওখানকার মানুষ, যার কারণে এই এখন কলের লাইন বিধায়ক মশাইয়ের নেতৃত্বে খুলে দেওয়া হচ্ছে। এটা খুব দুর্ভাগ্যজনক বিষয়। তৃণমূল দ্বারাই এই কাজগুলো হয়। নির্বাচন, এটা কোনো নির্বাচনে আমাদের সামাজিক কিছু কাজ করতে হয়। এত মানুষ আমাদের বিরুদ্ধে ভোট দিয়েছে, তারা লক্ষ্মী ভান্ডার কি বন্ধ করে দেবে নাকি? তা বলে না, বার্ধক্যভাতা বন্ধ করে দেবে। আর পানীয় জল, এটা সেন্সিটিভ ব্যাপার, অসম্ভব ব্যাপার। বাজারের পৌরসভা এই ধরনের কোনো চিন্তা ভাবনা নেয়নি। খারাপ এসেছিল, সেটা একটু ছানবিন তো হবে পৌরসভা থেকে। নিশ্চয়ই আমাদের বর্ডার লাইনে যত পঞ্চায়েত আছে সবেতেই আমাদের স্ট্রিট ট্যাপ দেওয়া আছে একটু অতিরিক্ত হবে। এর মধ্যে পঞ্চায়েত থেকে লাইন কেটে দেবো এরকম কোনো ব্যাপার নেই। ওর এলাকাও করবো না, পঞ্চায়েত এলাকাও করবো না। খাদিকুলের স্মৃতি ফিরল যেন কোলাঘাটে। কোলাঘাটের পয়াগ গ্রামে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ থেকে আগুন, ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি। দীর্ঘদিন ধরে গ্রামে বেআইনি বাজির কারবারের অভিযোগ উঠছিল। জনবসতিপূর্ণ এলাকায় কিভাবে বাজি তৈরি, দিনের পর দিন কিভাবে কারখানা চলছিল, তদন্ত শুরু করেছে পুলিশ। সুজিত আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। সুজিত, এর আগে খাদিকুলের সময় আমরা দেখেছিলাম 11 জনের মৃত্যু হয়েছিল। তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যথেষ্ট কড়া বার্তা দিয়েছিলেন, কিন্তু তারপরেও এভাবে বেআইনি বাজি কারখানা রমরমিয়ে চলছিল কিভাবে? প্রশাসন কিছুই জানতে পারেনি। সেই দেখো, পুলিশ প্রশাসনের বিরুদ্ধেই কিন্তু মানুষের অভিযোগ। তাদের অভিযোগ যে পুলিশ প্রশাসনের নাকের ডগায় আসলে যে জায়গায় এই কোলাঘাটে বোমা বিস্ফোরণ ঘটলো, বলা যায় যে বাজি কারখানায় আগুন লাগলো বেআইনি অবৈধ, সেই বাজি কারখানা কিন্তু কোলাঘাটের পয়াগে, যেখানে কোলাঘাটের উত্তরে দক্ষিণে একাধিক থানা রয়েছে। যেখানে ঘটনাস্থল থেকে পশ্চিম দিকে পাঁশকুড়া থানা রয়েছে, অন্যদিকে দেখা যাচ্ছে দক্ষিণে কোলাঘাট থানা এবং পূর্ব দিকে রয়েছে কোলাঘাট পুলিশ ফাঁড়ি। এহেন জায়গায় সেখানেই কিন্তু দেখা গেল কি না, গতকাল রাতে একের পর এক বোমা বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এবং সেটা পরে জানা যায় যে বাজি তৈরির অবৈধ কারখানা। এবং সেই অবৈধ কারখানায় কোনোভাবে আগুন লাগার পর প্রকাশ্যে আসে যে এই গ্রাম, সেই গ্রামে একবারে জনবসতিপূর্ণ এলাকা, সেখানেই কিনা বাড়িতে বাড়িতে এভাবে অবৈধভাবে যে বলা যায় বাজি তৈরি চলছে। এবং প্রশ্ন তুমি যেটা বললে, একেবারে সেই প্রশ্ন মানুষ তুলছেন, কারণ এগরার খাদিকুলে 11 জনের মৃত্যু হয়েছে। এই জেলারই পাঁশকুড়ায় সেখানেও মৃত্যু হয়েছে একাধিক মানুষের, এবং ঘটনা কিন্তু সেই একই, অবৈধভাবে বাজি তৈরি। তারপরেও কি করে কোলাঘাটে এ ধরনের ঘটনা, এ ধরনের বাজি তৈরি চলছে অবাধে, তা নিয়ে প্রশ্ন তুলছেন। প্রশ্ন শুনে কিন্তু জেলাশাসক বলছেন সাধারণ প্রশাসন এবং পুলিশ প্রশাসন একটা বিশেষ কমিটি করে তদন্ত করে দেখবে এবং টহলদারি চালাবে এবং এসব বন্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যা যা করার প্রশাসন কিন্তু করবে। এমনটা কিন্তু জেলাশাসক পূর্ণেন্দু মাঝি আজ দায়িত্ব নেওয়ার পরই কিন্তু জানিয়ে দিয়েছেন নিউজ 18 বাংলাকে। এবং তিনি জানিয়েছেন এ ধরনের ঘটনা বাড়তে দেওয়ার অর্থ এলাকায় বারে বারে এ ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটা,
তাই তারা কড়া হাতে বিষয়টিকে দেখবে। কিন্তু এতদিন কেন দেখা হয়নি সেই প্রশ্ন কিন্তু তুলছেন এলাকার মানুষজন, সাধারণ মানুষজন থেকে রাজনৈতিক নেতারা। সকলেই বলছেন কোলাঘাটের মতো একটা জনবহুল এলাকায় পয়াগ গ্রাম, সেখানেই কিনা একাধিক বাড়িতে এ ধরনের ঘটনা ঘটছে, অবৈধভাবে বাজি তৈরি চলছে এবং অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটছে। তারপরেও কেন হাত গুটিয়ে বসে থাকা পুলিশের, এবং পুলিশের নাকের ডগাতেই সব চলছে বলে অভিযোগ উঠছে এবং পুলিশের বিরুদ্ধে কিন্তু মূলত ক্ষোভ জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ধন্যবাদ সুজিত। তো আমরা পাশের পাড়ার লোক আমরাও থাকতে পারছি না। তো এই আতঙ্কে কি হয় যে ওদের দিকে বারণ করা হয়েছে। তারপর সব থেকে বড় কথা হলো পুলিশ ওদের দিকে মদত দিয়ে কাজ চালাচ্ছে। পুলিশ আসবে, আবার ওরা গিয়ে থানায় গিয়ে টাকা ফাঁকা দিয়ে আবার খালাস হয়ে যাবে। এর আগেও হয়েছে, হ্যাঁ, ওই বাড়িতেই 5-6 জন মারা গেছে। রানীগঞ্জের রুদ্ধশ্বাসী ডাকাতির ঘটনায় রানীগঞ্জ ঝাড়খণ্ড কানেকশন রয়েছে। পর নাকা ভেঙে পালাতে গিয়েই গ্রেফতার। রানীগঞ্জের ডাকাতিতে ঝাড়খণ্ডে গ্রেফতার। ডাকাত দলের গাড়ি চালাচ্ছিল সুরজ সিং। নাকা তল্লাশিতে গাড়ি আটকাতে গেলেও পালিয়ে যায় ডাকাত দল এবং ডুমরিতে পুলিশ গাড়ি আটকালে অন্যরা বেপাত্তা। অন্যরা পালিয়ে গেলেও পাকড়াও হয়েছে সুরজ। গুলিবিদ্ধ দুষ্কৃতী। দীপক আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো ডিটেলে জানাবেন। দীপক, কোনো আপডেট আছে এই ঘটনায়? দেখো, ইতিমধ্যেই সুরজকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ এবং সুরজের কাছ থেকে জানতে চাইছে কি বাকি সদস্যরা কোথায় গা ঢাকা দিয়েছে, কি বাকি সদস্যদের কোন জেলার বাসিন্দা। কারণ সুরজ হচ্ছে বিহারের গোপালগঞ্জের বাসিন্দা। তারা ঝাড়খণ্ড হয়ে বিহার পালাবার উদ্দেশ্যে রওনা দিয়েছিল এবং সেই পুলিশের একাধিক ঘেরা টপকে পড়ে পালাতে যায় এবং শেষমেশ সে জঙ্গলে একটি গাড়ি থামিয়ে পালাবার সময় কিন্তু ঝাড়খণ্ড পুলিশের হাতে ধরা পড়ে। এরপরই আসানসোল দুর্গাপুর পুলিশের হাতে তুলে দেয় এবং গতকালকেও দেখেছিলাম সারা রাত তল্লাশি চালানোর পর কিন্তু বাকি সদস্যরা যারা গাড়িতে ছিল তাদের কোনো খোঁজ মেলেনি। আজ সকাল থেকেও ঠিক দুই রাজ্যের পুলিশ, পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড পুলিশ যৌথভাবে অভিযান শুরু করেছে এবং ইতিমধ্যে আসানসোল দুর্গাপুর পুলিশের বেশ কয়েকটি পুলিশের দল তৈরি করে তারা বিহারের উদ্দেশ্যে রওনা করেছে। কারণ হচ্ছে সুরজ গোপালগঞ্জের বাসিন্দা বিহার রাজ্যের, সেই ক্ষেত্রে গোপালগঞ্জের অন্যান্য সদস্যরা থাকতে পারে এমনটাই পুলিশের অনুমান। তাই গোপালগঞ্জের বিভিন্ন জায়গায় অভিযান করছে এবং বিহার পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছে আসানসোল দুর্গাপুর পুলিশ। অন্যদিকে ঝাড়খণ্ড পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছে কি যারা গতকাল ডুমরি থেকে পালিয়ে গেছিল তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে কি না, বা যে কোনো সাহায্যের জন্য ঝাড়খণ্ড পুলিশের সাহায্য চাইছে এবং সেই সাহায্য করছে ঝাড়খণ্ড পুলিশ। কিন্তু এখন মূলত এই 14 দিন পুলিশ হেফাজতে পেয়েছে পুলিশ সুরজকে এবং 14 দিন জেরা পুলিশ হেফাজতে থাকাকালীন জেরা করে বাকি সদস্যদের খোঁজ মিলবে এমনটাই অনুমান পুলিশের। ধন্যবাদ দীপক। রায়গঞ্জে সক্রিয় কিডনি পাচার চক্র। অভাবের কারণে কিডনি বিক্রি করলেও টাকা না দেওয়ার অভিযোগ। টাকা চাওয়ায় মহিলাকে মারধরের অভিযোগ। রবি জালির বিরুদ্ধে অভিযোগ মহিলার। মুক্তা আমাদের প্রতিনিধি রয়েছেন, জানাবেন আরো। মুক্তা, কিডনি পাচার চক্র এভাবে অবাধে চলছিল, কি অভিযোগ করেছেন ওই মহিলা? পুলিশেরই বা কি ভূমিকা? মিমি, তোমাকে বলি, রায়গঞ্জের বিন্দলে একটি জালিপাড়া গ্রাম রয়েছে। সেই জালিপাড়ায় আমরা দেখেছি এর আগে যে 2007 সাল এবং 2009 সালে রমরমিয়ে চলছিল সেই কিডনি পাচার কাণ্ড এবং শুধু রায়গঞ্জ নয় গোটা দেশ পর্যন্ত জেনেছিল যে কিডনি পেতে গেলে রায়গঞ্জের জালিপাড়া যেতে হবে। তবে এখন আবার নতুন করে যে এই কিডনি বিক্রি যে জাল চক্র যে আবার গজে উঠছে সেটা কিন্তু বলা যেতেই পারে। তোমাকে বলি যে তোমার হচ্ছে মাইনজি যে বর্মন রয়েছে, তিনি হচ্ছে তার মেয়ের বিয়ে দিয়ে সর্বশান্ত হয়েছিল এবং ঋণগ্রস্ত হয়েছিল এবং যে রবি জালি আছে তার সঙ্গে যোগাযোগ এবং সে বলে যে কিডনি বিক্রি করে প্রায় 15 লক্ষ টাকা দেওয়া হবে। সেই প্রবণ দেখিয়ে একটা কলকাতা বেসরকারি নার্সিংহোমে তার কিডনি না হয় বলে অভিযোগ। তবে 5 লক্ষ টাকা দেওয়া হলেও আরও 10 লক্ষ টাকা বাকি ছিল, সেই টাকা চাইতে গিয়েছিল তার বাড়িতে এবং যখন পাওনা টাকা যখন চায় তখনই কিন্তু রবি জালি এবং তার মা তাকে বেধড়ক মারধর করা হয়। তবে তারপরেই কিন্তু রায়গঞ্জ মেডিকেল হাসপাতালে ভর্তি হয় এবং চিকিৎসা ছিলেন। তবে রায়গঞ্জে অভিযোগ করা হয় যে মারধর করা হয়েছে এবং যে কিডনি না হয়েছিল সেই অভিযোগও কিন্তু করতে গিয়েছিলেন, কিন্তু পুলিশের পক্ষ থেকে সেই অভিযোগ গ্রহণ করা হয়নি। তাই গুরুতর অভিযোগ করছেন এবং তাকে বারংবার হুমকি দেওয়া হচ্ছে যদি টাকা চাওয়া হয় বা আবার যদি বাড়িতে যায় তাহলে কিন্তু তাকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে। সেই ভয়ে কিন্তু বাড়িতে থাকতে পারছেন না এবং রায়গঞ্জে একটি গ্রামে ছোট্ট একটা বাড়ি ভাড়া করে তিনি জীবনযাপন করছেন প্রাণ বাঁচানোর ভয়ে। তবে এই যে গুরুতর যে অভিযোগ করছেন এবং যে বিন্দল 4 নম্বর গ্রাম পঞ্চায়েতের যে সদস্য রয়েছেন
তারই কিন্তু দাদা কিন্তু সেই রবি জালি, এবং তার পিছনে কি শাসক দল জড়িত না কি পুলিশ প্রশাসন জড়িত, তাহলে অভিযোগ করার পরেও কেন প্রশাসন তাকে পদক্ষেপ গ্রহণ করছে না, প্রশ্ন তুলছে কিন্তু সেই অভিযুক্ত এবং সেই গৃহবধূ। তবে বলা যেতে পারে যে দেখা যাচ্ছে যে ওখানকার স্থানীয় যে সমাজকর্মী ছিল তার প্রতিবাদে কিন্তু এর আগে সেই কিডনি পাচার চক্র বন্ধ হয়েছিল, আবার যে নতুন করে মাথাচাড়া দিচ্ছে তাকে করে কিন্তু একেবারে চাঞ্চল্য আতঙ্কিত রয়েছে সেই এলাকার বাসিন্দারা। তবে তার সেই যে তার ভাই যে পঞ্চায়েত সদস্য তিনি পরিষ্কার বলে দিয়েছেন তাদেরকে মিথ্যাভাবে ফাঁসানো হচ্ছে এবং যে সরকার পক্ষের লোক তাকে বদনাম করার জন্য চক্রান্ত করা হয়েছে। তবে তার ভাই যে একজন গাড়ি চালক এবং প্রতিনিয়ত বিভিন্ন কাজে কিন্তু প্যাসেঞ্জার নিয়ে কিন্তু বাইরে যায়, তার সঙ্গে কোনোভাবেই জড়িত নয় বলেই দাবি করছেন সেই অভিযুক্তের পরিবারের সদস্য। তবে এই যে জাল চক্র বা কিডনি পাচার চক্র যে এর আগে যে মাথা গজিয়ে দিয়েছিল এবং এখনও যে সে জাল আস্তে আস্তে বিস্তার হচ্ছে না, এটা কিন্তু বলা যাবে না। তবে পুলিশ প্রশাসনের গুরুত্ব নিয়ে কিন্তু এই অভিযোগ তদন্ত করা উচিত এবং এর পিছনে কারা কারা জড়িত রয়েছে তাদেরকে কিন্তু ধরে কিন্তু কড়া পদক্ষেপ গ্রহণ করা উচিত। এর আগেও আমরা দেখেছি যে কেন্দ্র সংস্থা এবং রাজ্যের গোয়েন্দা বিভাগ দিয়ে কিন্তু সেই 2009 সাল 2011-8 সালে যে কিডনি চক্র যে মাথাচাড়া দিয়েছিল তখনও কিন্তু বিভিন্ন রকম সরকারের পক্ষ থেকে অ্যান্ডো স্ক্যাম থেকে শুরু করে এবং দুইজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল। এবার কি ব্যবস্থা নেয় প্রশাসন সেটাই এখন দেখার। মুক্তা, ধন্যবাদ। আমাদের দুটো মেয়ে আছে, তো মেয়ের জন্য আমাদের খুব একটা ঋণ মহাজন হয়েছিল, আর ও আবার কার মুখে যে শুনছে আমাদের ঋণ মহাজনের কষ্ট হয়ে চলতেছি। তারপর ও আমাদের বাড়িতে 2-3 দিন যায়, আমাকে সুজায় ওখানে নিয়ে গেলো, বলে এতগুলো টাকা দিব, 15 লাখ টাকা দিব। তো আমাকে তো অতগুলো টাকা দিল না, তার মধ্যে যেগুলো দিতে চাইছিল ওগুলা দিল না। এই টাকা আনতে যাইতে আবার ও আমাকে মারছে। আমি কি চাইছি, আমি ওই টাকাও চাইছি, ওই ছেলেটা আমি কষ্ট শাস্তি চাইছি, ওর ভয়ে আমি বাড়ি থাকতে পারতেছি না। ও আবার যেগুলো টাকাগুলো দিতে চাইছিল আমি তো টাকাগুলো দিয়ে আমার মহাজনে শুনতে পারলাম না। তারপর ও আমাকে ধুমকি দিচ্ছে, আমার স্বামীকে ধুমকি দিচ্ছে, মারবে। ওগুলো সব চক্রান্ত করছে ওরা। আমি মেম্বার হয়েছি, ওরা সেটিং করে আমাকে আমার গ্রামের সেটিং করে বা বিন্দলের দিয়ে একটা লোক আছে সেটিং করে বলছে তোমরা মানে যদি ও মেম্বার হয়েছে ওনার ভাই আপনি যান, আপনি যাই ওনাকে এভাবে মানে যাই করে ফাঁসান। উনি আসছিল, উনিকে কই না কই মানে পাঠাচ্ছিল আমার বাড়িতে, বলছে উনি ওনার ভাই একটা মেম্বার, আপনারা যান, ওনার একটু মাথা নিচু হোক। কিন্তু আমি তো এই খবরটা শুনে আশ্চর্য হয়ে যাচ্ছি, কিন্তু বহুদিন আগে আমি শুনছিলাম যে কিডনি পাচার ছিল, কিন্তু এই খবরটা তো আমি জানি না এবং শুনে আমাকে আশ্চর্য লাগছে। কিন্তু যে মহিলা ঘর ছাড়া হয়ে বাইরে আছে তাকে শীঘ্রই আমরা ফিরে নিয়ে আসার ব্যবস্থা করব, আর আমাকে দিয়ে যে যতদূর যেতে হবে সেই ততদূর গিয়ে আমি এই প্রশাসনিক ব্যবস্থা করে নিয়ে মেয়েটাকে ফিরে নিয়ে আসার ব্যবস্থা করব। এটা তো মনে হচ্ছে একটা বিচ্ছিন্ন ঘটনা, নাকি আবার এর ধারাবাহিকতা শুরু হচ্ছে। হ্যাঁ, এটা চিন্তার বিষয় আমাদের। আর মাঝখানে তো বন্ধই ছিল, এই নানা রকম অভিযান চালিয়ে এগুলোকে বন্ধ করা হয়েছিল। তা আবার যদি শুরু হয় তাহলে তো আবার চিন্তার ব্যাপার, কারণ এই প্রশাসন যদি এরকম ঢিলেঢালা হয় তাহলে তো এটা আমরা আরও উপরে যাব, আর ডিএম অথবা তারও ঊর্ধ্বে যদি যেতে হয় এই ব্যাপারটা নিয়ে যেতে হবে আর কি।